আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে আমাদের আ হিট অফ রিঅ্যাকশন এর ক্যালকুলেশনের ২য় পর্বে চলে এসেছি। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমাদের একটা বিক্রিয়া স্ট্যান্ডার্ড কন্ডিশন ছাড়া অন্যান্য কন্ডিশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের হিট অফ রিঅ্যাকশন কিভাবে বের করা যায়। এবং আজকে আমরা দেখব যে এমন কিছু রাসায়নিক বিক্রিয়া যেগুলো হচ্ছে যার পারসেন্ট কনভার্সন ১০০% অর্থাৎ যেগুলো হচ্ছে পুরাপুরি সম্পূর্ণ হয় নাই। হ্যাঁ? কিছু সামান্য পার্সেন্টেজ মানে বিক্রিয়কের কিছু অংশ সেখানে খরচ হয়েছে এবং কিছু অংশ সেখানে রয়ে গেছে। তো উৎপাদও পুরাপুরি এখানে গঠিত হতে পারেনি। তো এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের হিট অফ রিঅ্যাকশন বের করতে পারবো, সেই ধরনের ক্যালকুলেশন প্রসেস গুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত আমরা গত ভিডিওর যেই ফান্ডামেন্টাল প্রসেস গুলো আছে, সেই প্রসেস গুলাই ব্যবহার করব। খালি একটু আমাদের আ মডিফিকেশন একটু আসবে আরকি। ঠিক আছে? তো আমরা আজকে এই প্রসেসটা বোঝানোর জন্য আমরা আজকে যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা। এটাও আমরা স্মিথের বই থেকে নিয়েছি। আমরা যদি প্রশ্নটার দিকে একটু খেয়াল করি, প্রশ্নটায় বলা হয়েছে যে, "A process for the production of 1,3-butadiene" এটা হচ্ছে আমাদের একটা আ আমাদের এখানে যৌগটা 1,3-butadiene results from the catalytic dehydrogenation at atmospheric pressure of 1-butene according to the reaction এটা। তার মানে আমাদের আ মূল যে রিঅ্যাকশনটা, সে মূল রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল যে রিঅ্যাকশনটা সেটা। আচ্ছা। বলছে to suppress the side reactions, 1 butene feed stream is diluted with steam in the ratio of 10 moles of steam per mole of butadiene। আচ্ছা, তো এই ধরনের প্রশ্নগুলো বা একটু বড় ধরনের প্রশ্নগুলো আমাদের সমাধান করার ক্ষেত্রে ১ম উপায় হচ্ছে যে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব এবং সেই অনুসারে আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করে ফেলব। ঠিক আছে? তো এখানে ধরে নিই যে যেহেতু এখানে একটা বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া যেহেতু হচ্ছে আম অবশ্যই এখানে একটা রি রিঅ্যাক্টর থাকবে। যে রিঅ্যাক্টরের ভেতরে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা রিঅ্যাক্টর। ঠিক আছে? তো এই রিঅ্যাক্টরের ভিতরে আমার এখানে আ 1 বিউটিন একটা ফিড স্ট্রিম আছে। ঠিক আছে না? 1 বিউটিনের একটা ফিড স্ট্রিম আছে। তাহলে এখানে 1 বিউটিন অর্থাৎ C4H8 এর একটা ফিড স্ট্রিম থাকবে। ওকে। এবং is diluted with steam in the ratio of 10 moles of steam per mole of 1 butane। তাহলে আমি ধরে নিব যে এই 1 বিউটেনের যেই মোল নাম্বার এটা সমান হচ্ছে 1 এবং এখানে তোমার স্টিমও ঢুকছে এটার সঙ্গে। ওকে? এই রিঅ্যাক্টরের ভিতরে স্টিমও ঢুকছে। স্টিম মানে তো আমরা বুঝি যে ভেপোরাইজড ওয়াটার যেটা সেটা। তো এখানে বলা হয়েছে 10 মোলস অফ স্টিম পার মোল অফ 1 বিউটেন এখানে ঢুকছে। তাহলে আমি এখানে বললাম যে স্টিম, এখানে স্টিমের একটা অংশ আছে এবং এটা হচ্ছে 10 মোলস। এই স্টিমটাকে 10 মোলস এখানে হচ্ছে ঢুকছে। কারণ আমি এখানে যেহেতু 1 বিউটেন 1 মোল নিয়েছি, তার মানে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে প্রতি মোল 1 বিউটেনের জন্য ১০ মোল স্টিম এখানে ঢুকবে। তারপর বলা হয়েছে, "The reaction is carried out isothermally at 525 ডিগ্রি সেলসিয়াস।" আইসোথার্মাল মানে হচ্ছে আমার বিক্রিয়কের টেম্পারেচার যত ছিল, আমার উৎপাদ যেগুলা হবে সেগুলোর টেম্পারেচারও একই থাকবে। ঠিক আছে? তাইলে এখানেও আমার ৫২৫ ডিগ্রি সেলসিয়াসে প্রোডাক্ট গুলা বের হবে। ঠিক আছে? তারপরে বলছে and at this temperature 33% এই যে আমাদের বিক্রিয়ার মূল চেঞ্জিং অংশটা হচ্ছে এখানে যে 33% মানে 33% of 1 butene is converted into 1,3-butadiene। ঠিক আছে? অর্থাৎ এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার মধ্যে আমাদের হিসাবে কিন্তু এই C4H8 পুরাটা বিক্রিয়া করে আমার হচ্ছে 1,3-butadiene প্রোডাক্ট তৈরি করার কথা এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করার কথা। কিন্তু এখানে পুরাটা তৈরি করে নাই। এখানে কি করছে 33% বিক্রিয়া করেছে। তো তাহলে এই 33% বিক্রিয়া করে সে উৎপাদ গঠন করবে। তার মানে এখানে আমাদের উৎপাদের যে অংশগুলা, প্রোডাক্ট যে স্ট্রিম গুলা সেখানে এই প্রোডাক্ট ২ টা থাকবে, সঙ্গে থাকবে আমাদের উৎপাদের একটা অংশ। কারণ উৎপাদ যেহেতু পুরাপুরি বিক্রিয়া করে নাই। পার্সেন্ট কনভার্সন আমাদের 33%। আচ্ছা। বলছে how much heat is transferred to or from the reactor per mole of entering 1 butane। আচ্ছা। তাহলে বলা হয়েছে যে প্রতি মোলের জন্য আমার এখানে রিঅ্যাক্টরের মধ্যে থেকে কি পরিমাণ তাপ বের হচ্ছে অথবা কি পরিমাণ তাপ ঢুকছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। এগুলার মোল নাম্বার আমরা দিয়ে নিলাম। এগুলার একটার মোল নাম্বার আমি জানি না। আর এখানে আমাদের ৫২৫ ডিগ্রি সেলসিয়াস এখানে এটা দেওয়া আছে এবং আমি এখানে ইনলেটে বিউটেনের মোল নাম্বার জানি। স্টিম যেটা হচ্ছে বেসিক্যালি ভেপোরাইজড ওয়াটার। ভেপোরাইজড ওয়াটারের মোল নাম্বার আমি জানি, ওয়াটার ভেপার এবং এখানে এই ৩ টার একটারও মোল নাম্বার জানি না। তাহলে আমরা এখানে কিভাবে আগাবো?
দেখো আমরা গতদিন যেই আমরা প্রসেসগুলো আলোচনা করেছিলাম সেখানে দেখেছি যে আমাদের হিট অফ রিঅ্যাকশন বের করতে হলে মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন ছাড়া যেকোনো কন্ডিশনে হোক না কেন আমাদের কিন্তু মোল সংখ্যাগুলো জানা থাকা লাগে। উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যাগুলো জানা থাকা লাগে। কারণ আমরা ইনলেট আউটলেট এনথালপি টেবিল বানিয়ে তারপর ইন্টিগ্রেশন করে তারপর হচ্ছে অনেক কিছু বের করেছি। তো মূল কথা হচ্ছে আমাদের এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো জানা থাকতে হবে। তো এখন বিক্রিয়ক এবং উৎপাদে বিক্রিয়কের মোল সংখ্যা আমি জানি। উৎপাদেরটা আমি জানি না। উৎপাদেরটা আমি কিভাবে বের করব? আচ্ছা, তো এই ধরনের যেই কোনো রিঅ্যাকশন যেখানে হচ্ছে আমার ৩৩% কনভার্সন বা পার্সেন্ট কনভার্সন দেওয়া থাকে, এগুলোর জন্য আমাদেরকে এখানে উৎপাদের মোল সংখ্যাটা বের করার জন্য একটা কাজ করতে হয়। এবং সেই কাজটার নাম হচ্ছে মাস ব্যালেন্স বা ম্যাটেরিয়াল ব্যালেন্স বলতে পারি। ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাক্টিভ সিস্টেমস। এই কাজটা আমাদের করতে হবে। এখন ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাক্টিভ সিস্টেমস বিভিন্ন উপায়ে করা যায়। আমরা এখানে একটা উপায় বলব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা উপায়ের কথাই বলব। এখানে যেহেতু একটা বিক্রিয়া আছে, তো আমাদের একটা পদ্ধতির নাম হচ্ছে এখানে মলিকিউলার স্পিসিস ব্যালেন্স। এই মলিকিউলার স্পিসিস ব্যালেন্স পদ্ধতিতে আমরা এই বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যাগুলো বের করব। মলিকিউলার স্পিসিস ব্যালেন্স পদ্ধতিটা খুবই সহজ। এই পদ্ধতিতে আমাদের মূলত জানা থাকতে হবে যে পার্সেন্ট কনভার্সনটা কত। হ্যাঁ? এই মলিকিউলার স্পিসিস ব্যালেন্সটা তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে আমাদের একটা রিঅ্যাকশন থাকে, মানে সিঙ্গেল রিঅ্যাকশন যখন থাকে তখন, এবং তোমার পার্সেন্ট কনভার্সন যখন জানা থাকে তখন আমরা এই মলিকিউলার স্পিসিস ব্যালেন্সটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে মলিকিউলার স্পিসিস ব্যালেন্স আমাদেরকে কি বলে? খেয়াল করো, আমরা ১ম এ আমাদের যে বিক্রিয়াটা ছিল C4H8, সেই C4H8 এর জন্য আমরা হচ্ছে মলিকিউলার স্পিসিস ব্যালেন্স করব। ঠিক আছে? তো আমরা এখানে জানি যে 33% কনভার্সন হয়েছে। তার মানে কি? প্রতি 1 মোলে আমার 0.33 মোল আ বিউটিন, সেটা হচ্ছে তোমার কনভার্ট হচ্ছে এখানে। ঠিক আছে? C4H8 প্রতি 1 মোলে 0.33 মোল C4H8 কনভার্ট হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়া থেকে অলরেডি বলতে পারি যে বিক্রিয়াটা আমরা যদি একটু লিখি, এখানে দেখো বিক্রিয়াটা ছিল এরকম যে C4H8 সে ডিহাইড্রোজেনেশন হয়ে C4H6 প্লাস হাইড্রোজেন হচ্ছে। ঠিক আছে? এখন আমরা এখানে তাহলে বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি? যে 1 মোল C4H8 রিঅ্যাকশন বা রিঅ্যাক্টেড, এই 1 মোল C4H8 রিঅ্যাক্টেড এর জন্য আমার, আচ্ছা, অথবা আমরা এখানে এটা বলতে পারি যে 1 মোল C4H6 produced per mole C4H8 reacted। মানে প্রতি ১ মোল, যদি এটা ১০০% কনভার্সন হইতো তাহলে ১ মোল C4H8 এর জন্য আমি ১ মোল C4H6 পাইতাম। ঠিক আছে? কিন্তু আমি তো এখানে ১ মোল C4H8 রিঅ্যাক্ট করছি না। আমার পার্সেন্ট কনভার্সন যেহেতু 33%, তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে আসলে 0 পয়েন্ট প্রতি ১ মোলে 0.33 মোল C4H8 রিঅ্যাক্ট করেছে। তাইলে প্রতি আ 0.33 মোল যদি C4H8 রিঅ্যাক্ট করে থাকে তাহলে আমাদের এখানে 0.33 মোল C4H6 উৎপাদে প্রোডিউসড হবে। ঠিক আছে? এখন আমরা যদি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে N অফ, মানে উৎপাদ আমাদের ব্লক ডায়াগ্রামে N অফ C4H6 যেটা ছিল সেটা হবে হচ্ছে 0.33। সিমিলারলি আমরা যদি এখানে আরেকটা মলিকুলার স্পিসিস ব্যালেন্স করি যে তোমার প্রতি মোল C4H6 প্রোডাকশনের জন্য, প্রতি মোল C4H6 প্রোডাকশন, অথবা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে ১ মোল হাইড্রোজেন প্রোডিউস হয় প্রতি মোল C4H6 প্রোডাকশনের জন্য। তাই না? এটা তো আমরা বিক্রিয়া থেকেই বলতে পারতেছি। তাহলে এখানে আমাদের প্রোডাকশন হইছে কত? 0.33 মোল C4H6 প্রোডাকশন হয়েছে। তাহলে 0.33 মোল C4H6 প্রোডাকশনের জন্য আমার হাইড্রোজেন প্রোডিউস হবে কত? 0.33 মোল। এটা আসলে বিক্রিয়া দেখে বলা যাইতেছিল যে 0.33 মোল এখানে হাইড্রোজেন থাকবে। বাট আমি তারপরে ভেঙে দেখাই দিলাম। তাহলে এখানে আমার লাভটা কি হইলো? আমার লাভ হইলো হচ্ছে এখানে আমার এই N of C4H6 এটা হচ্ছে 0.33 মোল আমি পেয়ে গিয়েছি।
তারপর হচ্ছে তোমার NH2, এটাও আমি 0.33 মোল পেয়ে গিয়েছি। NF(C4H6) এটা কিন্তু বের করা এখন খুবই সহজ। দেখো তোমার হচ্ছে 1 মোলের মধ্যে 0.33 পরিমাণ বিক্রিয়া করে ফেলছে। তাহলে কতটুক থাকবে? 1 - 0.33, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি থাকবে 0.67। ঠিক আছে? 0.67 মোল হচ্ছে C4H8 থাকবে এখানে। আচ্ছা। তাইলে আমাদের সবগুলা মোল এখন জানা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের একটা মানে সংযোজন কি আসলো, যে আমাদের ম্যাটেরিয়াল ব্যালেন্স অন রিঅ্যাক্টিভ সিস্টেমস, এই জিনিসটা আমাদের করা লাগছে। কেন? বিক্রিয়ক এবং উৎপাদে যে মোল নাম্বার গুলো আছে সেই মোল নাম্বার গুলো জানার জন্য। ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে এটা তো খুব সহজ একটা বিক্রিয়ার জন্য এখানে খুব সিম্পল ভাবে মলিকিউলার স্পিসিস ব্যালেন্স দিয়ে হয়ে গেছে। অনেক সময় মাল্টিপল রিঅ্যাকশন থাকে। সেসব ক্ষেত্রে ম্যাটেরিয়াল ব্যালেন্স গুলো একটু জটিল আকার ধারণ করে এবং সেক্ষেত্রে আমাদের অন্য একটা প্রসেস ফলো করতে হয়। আমরা সেটাও দেখব। আচ্ছা। তাহলে আমাদের এখানে এই মোল নাম্বার গুলো জানা হয়ে গেল। ওকে? আচ্ছা। এখন আমরা যেটা করব, আমরা এনার্জি ব্যালেন্স করার জন্য রেডি। এখন আমরা এই আগের মতো প্রসেস পাথ এঁকে করব। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ প্রিকশন দিয়ে দেওয়া জরুরি। সেটা হচ্ছে যে স্টিম, এখানে কিন্তু দেখো বিক্রিয়ার মধ্যে কোথাও পানি বা H2O ভেপর কিন্তু নাই। তার মানে বিক্রিয়ার মধ্যে কোথাও স্টিম অংশগ্রহণ করে নাই। ঠিক আছে? তাহলে স্টিম এখানে যেহেতু এই রিঅ্যাকশনে যেহেতু সে অংশগ্রহণ করছে না কোনোভাবে, এবং পাশাপাশি দেখো আ এই স্টিমকে আমি কি তাহলে, যেহেতু রিঅ্যাকশনের মধ্যে কোথাও অংশগ্রহণ করছে না, তাহলে কি আমি এই স্টিমকে আমার প্রসেস পাথের মধ্যে নেওয়াটা কি যৌক্তিক হবে? অবশ্যই হবে না। আমরা প্রসেস পাথ কার জন্য নিই? হিট অফ রিঅ্যাকশন বের করার জন্য। তাহলে হিট অফ রিঅ্যাকশনে আমার রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট যারা থাকে তাদেরকে আমি প্রসেস পাথের মধ্যে নিবো। তাই না? আমি স্টিমকে তো আর তাহলে শুধু প্রসেস পাথের মধ্যে নিয়ে লাভ নেই। তাহলে স্টিম কিন্তু আমাদের প্রসেস পাথের মধ্যে থাকবে না। ঠিক আছে? প্রসেস পাথের মধ্যে আমরা স্টিমকে ইনক্লুড করছি না। ওকে? এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কেন ইনক্লুড করছি না? কারণ স্টিম এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। এজন্য। আচ্ছা। তাহলে আমরা আগের মতো আমরা যদি প্রসেস পাথটা অঙ্কন করি তাহলে কেমন হবে? দেখো, প্রসেস পাথ, প্রসেস পাথের মধ্যে আমাদের এখানে ছিল C4H8 এবং সে ছিল 525°C। C4H8 কে আমরা নামিয়ে নিয়ে আসবো হচ্ছে C4H8, অবশ্যই সে গ্যাসিয়াস অবস্থায় আছে, এবং এটাকে নিয়ে আসবো 25°C। তারপর এখানে আমরা বিক্রিয়া ঘটাবো। এখানে C4H6 এবং হাইড্রোজেন উভয় গ্যাসিয়াস স্টেটে তৈরি হচ্ছে, এবং তারপর এদেরকে আমরা নিয়ে যাব আবার 525°C। ঠিক আছে? 525°C। তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল যেই বিক্রিয়াটা সেটা হলো। ওকে? তাহলে আমরা আগের বলেছিলাম যে এটার জন্য আমাদের একটা ডেল্টা H1 আসবে, এটার জন্য আমাদের ডেল্টা H R নট আসবে, এবং এটার জন্য আমাদের ডেল্টা H2 আসবে। এবং আমরা অলরেডি বলেছিলাম যে এই ডেল্টা H1 টাকে আমরা সামেশন NiHi ইনপুট হিসেবে লিখেছিলাম। ডেল্টা H2 টাকে আমরা লিখেছিলাম সামেশন অফ NiHi, স্পেসিফিক হবে অবশ্যই, স্পেসিফিক। এখানে লিখেছিলাম আমরা আউটপুট। ঠিক আছে? আর এটা হচ্ছে ডেল্টা H R নট। তাহলে আমাদের হিট অফ রিঅ্যাকশন এর যে মেইন মেইন ফর্মুলাটা ছিল কি, যে সামেশন NiHi আউট মাইনাস সামেশন NiHi ইন প্লাস আমার হিট অফ রিঅ্যাকশন নট। ওকে? তো এখন আমাদের আস্তে আস্তে এগুলা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন আমরা আমাদের ইনলেট আউটলেট এনথালপি টেবিল বানাতে হবে। তো আমরা এনথালপি টেবিলটা বানিয়ে ফেলি চলো। আচ্ছা। তো আমরা এখানে ইনলেট আউটলেট এনথালপি টেবিল বানায় ফেলছি। এখানে দেখো আমাদের হচ্ছে ইনলেটে রিয়েলি দেখো এখানে কম্পোজিশনের মধ্যে কম্পোনেন্টের মধ্যে আমরা হচ্ছে এখানে অবশ্যই আমাদের কম্পোনেন্ট গুলো লিখবো। Ni এর মধ্যে আমরা ইনলেটে যে মোল নাম্বার গুলো ছিল সেটা লিখবো, এবং H স্পেসিফিক এর মধ্যে দেখো আমরা একটু অন্যরকম করেছি। H স্পেসিফিক এর মধ্যে আমরা জাস্ট A এবং B এর যে টার্ম গুলো আমরা গতদিন দেখেছি, যে H স্পেসিফিক এর মধ্যে H স্পেসিফিক নির্ণয় করার জন্য আমাদের সিপি এর কিছু টার্ম থাকে, রাইট? তো এই সিপি এর টার্ম গুলো হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো। ঠিক আছে? আমরা এখানে সিপি এর টার্ম গুলো লিখে ফেলবো। লিখে তারপর হচ্ছে N আউটপুটের মধ্যে আমরা হচ্ছে N আউটপুট বলে, ওকে? আচ্ছা। তাহলে এখানে দেখো আমার কম্পোজিশনের মধ্যে কম্পোনেন্টের মধ্যে আমার ১ম এ ছিল হচ্ছে C4H8, তারপর ছিল C4H6, এবং তারপর ছিল হাইড্রোজেন। ঠিক আছে? ইনপুটের মধ্যে ও ছিল 1 মোল, এবং ওদের কোনো খবর নাই। এই জিনিসগুলো আমরা একটু পরে লিখছি। আউটপুটের মধ্যে ও হচ্ছে 0.67, এবং বাকি ২ জন হচ্ছে 0.33।
আচ্ছা। এবার এ এবং বি এর ভ্যালুটা আমরা হচ্ছে আমাদের স্মিথের যেই টেবিলগুলো আছে সেই টেবিলগুলো থেকে আমরা এখানে উম ইয়া করে ফেলবো, পূরণ করে ফেলবো। ঠিক আছে? তো এইচএস স্পেসিফিক আসলে এটাকে না বলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সিপি বাই আর। হ্যাঁ, এখানে আমরা সিপি বাই আর বলতে পারি। কারণ হচ্ছে আমার মূলত এখানে আমরা সিপি বাই আর এর জন্য যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো লিখবো। ঠিক আছে? কারণ আমরা জানি যে এখানে আমাদের আ একসময় ইন্টিগ্রেশন করতে হবে। তাই না? তো ইন্টিগ্রেশন গুলা করার জন্য আমরা ফাংশন গুলো আচ্ছা ইনপুট এর টেম্পারেচার গুলো আমরা একটু উপরে লিখে রাখি। ২ খানাই হচ্ছে ৫২৫ ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? মানে ইনপুটে হচ্ছে আমার ৫২৫ থেকে বেসিক্যালি ২৫ এ নিবো। আর সিমিলারলি এটারে ৫২৫ থেকে মানে ২৫ থেকে ৫২৫ এ উঠাবো। ঠিক আছে? আচ্ছা। তাইলে এই হচ্ছে আমাদের ইনলেট আউটলেট এনথালপি টেবিল। তাহলে আমরা এখানে টেবিল থেকে আগে A এবং B এর মানগুলো বসাই দিই। আমাদের ১ম এ ছিল তো আমরা হচ্ছে এখানে আমাদের যেই ইয়াগুলো ছিল সিপি বাই আর এর ভ্যালুগুলো সহ আমাদের ইনলেট আউটলেট এর যত ইয়া আছে সেগুলো হচ্ছে আমরা এখানে বের করে ফেলেছি। তো তাহলে আমাদের আমরা যদি এখন একটা, একটা করে বের করি যে সামেশন অফ NiHi ইনপুট এটা কিন্তু আসলে একটাই কম্পোনেন্ট আছে আমাদের ইনপুটে সেটা হচ্ছে মিথেন। তো আমাদের হচ্ছে এখানে রিঅ্যাকশন আমাদের এখানে ইন্টিগ্রেশন হবে হচ্ছে তোমার এই R টাইমস তোমার এখানে 25 প্লাস 273.15 এখানে হবে 525 273.15 এখানে হবে হচ্ছে 1.967 প্লাস 31.630 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু হচ্ছে 1 বিপি তো সমান সমান কত আসে সেটা একটু দেখতে হবে 9.652 into 10 to the 9.652 সরি কিলোজুল ঠিক আছে 9.652 এত কিলোজুল এটা হবে আমাদের NiHi এবার হচ্ছে আমাদের N আউট H আউট বের করতে হবে ঠিক আছে N আউট H স্পেসিফিক আউট এটা যদি বের করতে চাই সিমিলারলি এখানে আমাদের আর টাইমস এখানে আমাদের সিপি এর পার্টটা আমরা হচ্ছে একেবারে এ গুলাকে আমরা গুণ দিয়ে একসঙ্গে লিখবো বি গুলাকে আমরা গুণ দিয়ে একসঙ্গে লিখবো মানে বেসিক্যালি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আ দেখো আমাদের সিপি গুলা ইন্ডিভিজুয়ালি বের করার থেকে আমাদের যেহেতু আমরা গতদিন এটা বলেছিলাম যে যেহেতু আমাদের ইন্টিগ্রেশন একটা লিনিয়ার ফাংশন সিপি গুলো ইন্ডিভিজুয়ালি বের করার থেকে আমরা হচ্ছে একেবারে যদি গুণ করে একটা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা কি করব এই যে 0.67 এর সঙ্গে a এর মানটা গুণ করব তারপর প্লাস দিয়ে 0.33 এর সঙ্গে হচ্ছে b এর মানটা গুণ করব a এর মানটা গুণ করব। সিমিলারলি 0.33 এর সঙ্গে আমার এই যে 3.249 যেটা a মানটা গুণ করব। গুণ করে আমাদের a এর একটা আ একদম ফাইনাল একটা ভ্যালু নিয়ে আসবো। তাহলে 0.67 ইনটু 1.967 প্লাস 0.33 তাহলে এর ফাইনাল ভ্যালুটা আসতেছে 3.292 প্লাস বি এর মানটা আসতেছে 30.1707 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এখানে আসবে 25 প্লাস 273.15 এখানে আসবে 525 প্লাস 273.15 এখানে আমরা হচ্ছে দেখি মানটা ইন্টিগ্রেশন করে কত আসে 18 সরি 82.43 এত কিলোজুল ঠিক আছে 82.43 কিলোজুল আসতেছে আচ্ছা, এখন তাহলে এন আউট এন ইন এইচ ইন এবং এন আউট এইচ আউট এটা বের হয়ে গেল এখন আমরা হচ্ছে বের করব হিট অফ রিয়াকশন হিট অফ রিয়াকশন হিট অফ রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানে খেয়াল করো যে আমাদের এখানে কোনো মানে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কারো সঙ্গে কোনো মোল নাম্বার অ্যাসোসিয়েটেড নাই। হ্যাঁ? মানে কোনো স্টয়কিওমেট্রিক রেশিও নাই। সো হিসেবে আমরা জাস্ট এখানে হিট অফ ফরমেশন অফ C4H6 মাইনাস তোমার মাইনাস হচ্ছে হিট অফ ফরমেশন ফর C4H8 এই ২ টার মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে। হাইড্রোজেন যেহেতু নিজে একটা এলিমেন্টাল উপাদান এজন্য আমরা হাইড্রোজেনকে নিচ্ছি না। তাহলে হিট অফ ফরমেশন এর মানগুলো আমরা একটু এখানে লিখে ফেলি।
আচ্ছা। তাহলে আমাদের হিট অফ রিঅ্যাকশন এর মানটা চলে এসেছে 649.24 কিলোজুল। এখন কথা হচ্ছে হিট অফ রিঅ্যাকশন এর এই মানটা ভ্যালিড হবে যদি আমার রিঅ্যাকশন 100% হইতো। কিন্তু আমার এখানে রিঅ্যাকশন তো 100% হয় নাই। মাত্র 33% হয়েছে। তো এই জিনিসটাকে তো আমার কোনোভাবেই হিট অফ রিঅ্যাকশন এর মধ্যে ইনক্লুড করতে হবে। তো এই ইনক্লুড করার জন্য আমাদের একটা উপাদান আসছে যেইটার নাম হচ্ছে নতুন একটা কম্পোনেন্ট আসবে। যে কম্পোনেন্টটার নাম হচ্ছে জাই। হ্যাঁ? তো এখানে আমাদের নতুন একটা কম্পোনেন্ট আসবে যে কম্পোনেন্টটার নাম হবে হচ্ছে জাই। এটাকে এভাবে লেখা হয়। এটার উচ্চারণ হচ্ছে জাই। এটার আসল নাম হচ্ছে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। মানে রিঅ্যাকশনটা আসলে কতটুকু পরিমাণে হয়েছে সেটা নির্ণয় করার একটা পদ্ধতি। তো এক্সটেন্ট অফ রিঅ্যাকশন কিভাবে বাইর করে? এক্সটেন্ট অফ রিঅ্যাকশন বের করার সূত্র হচ্ছে Ni মাইনাস Ni নট ডিভাইডেড বাই মিউ আই। আচ্ছা, এটার কোনটার অর্থ কি? দেখো Ni হচ্ছে তোমার Ni মাইনাস Ni নট হচ্ছে বেসিক্যালি Ni হচ্ছে তোমার মোল আউট মাইনাস মোল ইন ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে স্টয়কিওমেট্রিক রেশিও। ঠিক আছে? মোলস আউট মাইনাস মোলস ইন ডিভাইডেড বাই স্টয়কিওমেট্রিক রেশিও। ঠিক আছে? এই হচ্ছে তোমার এখানে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন এর যে বিষয়টা সেটা। এখন তাহলে আমরা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বের করি, মোলস আউট আমরা ধরো বিউটাডাইন এর ক্ষেত্রে সরি বিউটেনের ক্ষেত্রে আমরা ধরো মনে করলাম। ঠিক আছে? তাহলে মোলস আউট বিউটিন আমরা দিছিলাম হচ্ছে সরি বিউটিন আমাদের আউটপুট আসছে 0.67, ইনপুট দিয়েছিলাম হচ্ছে 1 আর স্টয়কিওমেট্রিক রেশিও কিন্তু হবে -1। কেন -1 হবে? কারণ বিউটিন তো আসলে খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু সে রিঅ্যাকট্যান্ট এর অবস্থায় আছে সেজন্য আমি তার স্টয়কিওমেট্রিক রেশিওর আগে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের আসতেছে 0.33। এটা হচ্ছে তোমার C4H6 এর জন্য। C4H8 এর জন্য আমরা হিসাব করে দেখছি। এখন আমরা যদি সিমিলার এক্সটেন্ট অফ রিঅ্যাকশন যদি হচ্ছে আমি C4H6 এর জন্য নিতাম, মানে হচ্ছে আমাদের যেকোনো একটা উৎপাদের জন্য নিতাম, সেক্ষেত্রে কি হইতো? দেখো আমাদের যদি উৎপাদের জন্য নিতাম তাহলে C4H6 এর যদি আমি হিসাব করি, তাহলে দেখো আমার মোলস আউটপুট কত আসছে? 0.33। ইনপুটে কি কোনো C4H6 ছিল? ছিল না। তাহলে ইনপুটে 0 এবং তার স্টয়কিওমেট্রিক রেশিও হচ্ছে 1। তাহলে এটা কত আসতেছে? 0.33। কিভাবে তুমি যদি হাইড্রোজেনের জন্যও করো, দেখবা হচ্ছে একই এক্সটেন্ট অফ রিঅ্যাকশন আসতেছে। ঠিক আছে? তাহলে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন যেকোনো রিঅ্যাকট্যান্ট অথবা যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে হিসাব করো না কেন, একই জিনিস আসবে। ওকে? আচ্ছা। এখন আমরা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন হিসাব করার পরে এই এক্সটেন্ট অফ রিঅ্যাকশনকে আমরা হিট অফ রিঅ্যাকশনের সঙ্গে গুণ করে দিব। তাহলে আমাদের প্রকৃত ভ্যালুটা আসবে। তাহলে আমাদের বেসিক্যালি এই 649.24 এর সঙ্গে 0.33 গুণ করে দিতে হবে এবং আমাদের ভ্যালুটা আসবে 214.24 এত কিলোজুল। ঠিক আছে? তাহলে এখন আমাদের হিট অফ রিঅ্যাকশন বের করার জন্য সকল উপাদান বের করা হয়ে গিয়েছে। আমরা এখন সুন্দর মতো হিট অফ রিঅ্যাকশন বের করে ফেলবো। তাহলে হিট অফ রিঅ্যাকশন এটা সমান হবে সামেশন NiHi স্পেসিফিক আউটপুট প্লাস হিট অফ রিঅ্যাকশন নট টাইমস জাই মাইনাস NiHi ইন। আচ্ছা, তো NiHi আউট কত ছিল? 83 পয়েন্ট সামথিং, 82.43, 82.43। এটার ভ্যালু হচ্ছে 214.249 আর ইনপুটের ভ্যালু হচ্ছে তোমার কত ছিল? 9.652, 9.652। তাহলে এটার ভ্যালুটা আসতেছে 287.027। এখানে একটা ডিসক্লেইমার, আমি এখানে একটা ভুল করেছি। সেটা হচ্ছে ভাগ্যিস চোখে পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে আ 9.652 এটা হবে না। এটা খুবই মারাত্মক ভুল। এখানে আমি 8 মানে R এর মানটা যেটা 8.314 সেটা কিন্তু গুণ করি নাই। R এর মানটা গুণ করলে এটার ভ্যালুটা আসছে 80.231, 80.231। ঠিক আছে? দেখো কত পার্থক্য কিন্তু। আচ্ছা, এটার মানটা ঠিক আছে। এখানে আমরা আরেকটা ভুল করছি। সেটা হচ্ছে আমি এই মানটা কিলো জুলে নিছি। কিন্তু 540 এই মানটা জুলে ছিল। এই মানটা আমি কিলো জুলে নেই নাই। হ্যাঁ? তো এখানেও কিন্তু আমাদের ব্যাপক ভুল হয়েছে। এটা 0.540 হবে। তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 109.78। ঠিক আছে? এত কিলো জুল।
ওকে। তো এইসব অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই এ ধরনের মিস্টেক গুলোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আর এর গুণ না করা অথবা হচ্ছে যে এরকম কিলো জুল থেকে জুলে নেওয়া, ইউনিট কনভার্সন এসব ছোটখাটো ভুলগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 80.231, এখানে আসছে 80.231 এবং এখানে আসছে আ 36.2274, 2274 তাহলে আল্টিমেটলি আমাদের রিঅ্যাকশনের মানটা আসছে হচ্ছে 38.4264, এটা হচ্ছে এত কিলোজুল। এখন আমাদের অ্যান্সার কিন্তু এখনো শেষ হয়নি। অ্যান্সারে চাইছিল যে কি পরিমাণ হিট আমাদের এখান থেকে বের হচ্ছে অথবা কি পরিমাণ হিট ঢুকছে। তো বেসিক্যালি আমরা হিট অফ রিঅ্যাকশন এর সংজ্ঞা থেকেই বলতে পারতেছি যে আসলে হিট অফ রিঅ্যাকশন এর সংজ্ঞাটাই কি ছিল যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে যে পরিমাণ হিট বের হয় অথবা আমাদের সিস্টেমের মধ্যে যে পরিমাণ হিট প্রবেশ করে, তাই না? তো এখানে যেহেতু ডেল্টা এইচ আর বা হিট অফ রিঅ্যাকশন এর মানটা যেহেতু পজিটিভ, তাহলে আমরা বলতে পারি যে বাইরে থেকে ভিতরে সিস্টেমের মধ্যে বাইরে থেকে ভিতরে হচ্ছে আ 38.4264 কিলোজুল পরিমাণ তাপ প্রবেশ করবে। ঠিক আছে? এটা হচ্ছে আম আ from surroundings surroundings to system, বাহিরে থেকে সিস্টেমের ভেতরে এত পরিমাণ তাপ প্রবেশ করবে। ঠিক আছে? তো আশা করি এই প্রসেসটা সবাই বুঝতে পেরেছি। আমরা হচ্ছে পরবর্তী পর্বে আমরা আরেকটু কমপ্লেক্স একটা অংশ নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।